আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের মার্কিন ডিপ স্টেটের যে কর্মকাণ্ড, এটি এখন রীতিমতো ওপেন সিক্রেট। শেখ হাসিনার পতন এবং জুলাই আগস্ট যে গণ আন্দোলন, এই সময়টিতে রাজপথে যা কিছু ঘটেছে, এরপর পর্দার আড়ালে যা কিছু ঘটেছে, ক্যান্টনমেন্টে যা কিছু ঘটেছে, সচিবালয়ে যা কিছু ঘটেছে, গণভবনে যা হয়েছে, বঙ্গভবনে যা কিছু হয়েছে, রাজনৈতিক দলগুলোর যে অফিস, সেই অফিসে যা কিছু হয়েছে, তারপর লন্ডন মানে তারেক রহমান সাহেবের অফিস, পাকিস্তান, ইসলামাবাদ, দিল্লি, ওয়াশিংটন, সব মিলিয়ে একটা তোলপাড় হয়েছে। আর সেই তোলপাড়ের একটা কেন্দ্রীয় কমান্ড ছিল। দেয়ার ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন, দেয়ার ওয়াজ এ ডিসিশন, দেয়ার ওয়াজ এ ফোরকাস্ট। এই জিনিসগুলো যখন ছিল, তার প্রেক্ষিতে বাংলাদেশের 17 বছরের কন্টিনিউয়াস একটা রেজিম পরিবর্তন হয়ে যায়। বাংলাদেশের মধ্যে প্রাচীনতম একটা দল বহুবার ক্ষমতা এসেছে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। এই দলের ডেডিকেশন, এই দলের যে কর্মী বাহিনী, শক্তি, মত্তা, মানে যেটাকে তারা মনে করতো হিমালয় পাহাড়ের মতো, মুহূর্তের মধ্যে তা তাসের ঘরের মতো তছনছ হয়ে যায়। একটা বই লিখেছিলাম, তাসের ঘরে বাঁশের খুঁটি, মানে এটা একটা লেখা লিখেছিলাম বাংলাদেশ প্রতিদিনে, সম্ভবত 2013 সনের দিকে, যে শেখ হাসিনা যে সৌধ নির্মাণ করছে, তাজমহল নির্মাণ করছে, তারপরে শেখ হাসিনা যে ভিত্তিগুলো তৈরি করছে, সে মনে করছে এগুলো দিল্লির লালকেল্লা, কিন্তু সেগুলো যে তাসের ঘর, সেটা নিয়ে একটা লেখা লিখেছিলাম ইতিহাসের আলোকে, তাসের ঘরে বাঁশের খুঁটি, এবং ওটা নিয়ে আবার কমপ্লেন করে লেখাগুলো নিয়ে একটা বইও ছাপা হয়েছে। এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার বই। তো ওই জিনিসগুলো আসলে তখনই আমাদের মতো কিছু লোক আমরা প্রেডিক্ট করতে পেরেছিলাম। আবার একইভাবে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এলেন, তার প্রতি হাইয়েস্ট 3 মাস ডিপ স্টেটের যারা লোকজন, এদেশের এজেন্ট, তারা সবাই তার প্রতি বিশ্বস্ত ছিল, তাকে সহযোগিতা করেছে। এদের মধ্যে অর্থনীতিবিদ ছিল, এদের মধ্যে এনজিও ওয়ার্কার ছিল, এদের মধ্যে ব্যবসায়ী ছিল, এদের মধ্যে রাজনীতিবিদ ছিল, অনেকে, সবাই জাস্ট 3 মান্থ, 3 মাস পরে ডিপ স্টেট যখন দেখলো এটা একটা অথর্ব, অযোগ্য, এর দ্বারা কোনো কিছু হবে না, তাদের স্বার্থ হবে না, কোনো কিছু হবে না, তখন তারা এলোমেলোভাবে লোক খুঁজতে থাকলো। তারা সেই নতুন রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করলো, তারা জামাতকে শক্তিশালী করার চেষ্টা করলো, তারা বিএনপিকে ক্ষমতা দেওয়ার কথা বললো, তারা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করলো, আর অনেক কিছু এলোমেলোভাবে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন ক্ষমতায় আগস্ট মাসের 8 তারিখে 2024। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত তার এটা ছিল হানিমুন পিরিয়ড, 90 ডেজ। হিসাব করে দেখেন আপনারা, ডিসেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই জুন পর্যন্ত, অর্থাৎ বাজেট দেওয়া পর্যন্ত, মানে এখানে সবাই হাত লিয়েছে যার যার মতো করে। ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছেন তিনি আরও 50 বছর থাকবেন, আর ডিপ স্টেট চেয়েছে বিকল্প কী করা যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এর মধ্যে আন্দোলন হচ্ছে, মাঠ গরম হচ্ছে, রাজনৈতিক দলগুলো যার যার মতো টানাফেরা করছে, সব কিছু করছে। ঠিক ওই সময়টাতে ডিপ স্টেটের যারা লোকজন, তারা নতুন খেলোয়াড় পাঠালো। কেউ আসলে আমেরিকা থেকে, কেউ দেশ থেকে, এবং তারা বিভিন্ন সেক্টরে তারা সরকারের কাছাকাছি থেকে তারা সময় ক্ষেপণ করতে চাইল। সময় ক্ষেপণ মিনস তারা তাদের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ড, বার্মা অ্যাক্ট, তাদের সেই কর্মকাণ্ড, রোহিঙ্গাদেরকে ব্যবহার করে সেখানে এই কর্মকাণ্ড করা, এরপরে বাংলাদেশের এই ভূখণ্ডকে ব্যবহার করা, সেন্ট মার্টিন করা, সব মিলিয়ে ঝিলিয়ে দেখা গেল 2025 সনের তারা সেই আরও 3 মাস সময় নিল, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর।
অক্টোবরে এসে তারা সিদ্ধান্ত নিল যে এই বুড়া মিয়াকে দিয়ে আর হবে না। তখন তারা যে কাজটি করল, সেই কাজটি এই ক্ষমতা রাজনৈতিক দলের হাতে দিতে চাইল। তারা যে মিলিটারি হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা করেছিল বা সেনাবাহিনীকে দেওয়ার কথা চেষ্টা করেছিল, এটা যে উড়িয়ে দেবেন তা না। কেন ওই ধরনের কথাবার্তা শোনা যাচ্ছিল যে কোনো সময় মিলিটারি ক্ষমতা নিয়ে নিতে পারে। কিন্তু শেষমেশ রাজনৈতিক যে দলগুলো তাদের হাতে তারা ক্ষমতা দিল। কিন্তু ক্ষমতা যারা দিয়েছে এটা অনেকটা সেই ব্রিটিশরা যেভাবে ভারত এবং পাকিস্তানে বিভক্তি তৈরি করেছে, যেভাবে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, ভারত, কাশ্মীর, সিকিম, এই সমস্যাগুলো, হায়দ্রাবাদ, এই সমস্যাগুলো ভারতবর্ষের মধ্যে ইংরেজরা তৈরি করে তারপরে তারা চলে গেছে। একইভাবে ডিপ স্টেট তারা ক্ষমতা দিয়ে গেছে রাজনীতিবিদদের হাতে, নির্বাচন দিয়ে গেছে, কিন্তু নিজেরা আড়ালে বসে এমন সব বিরোধগুলো জড়িয়ে দিয়েছে, সেগুলো সংস্কার নিয়ে, সেগুলো সংবিধান নিয়ে, সেগুলো জুলাই সনদ নিয়ে, এবং এইগুলো নিয়ে বিএনপি, জামাত, এনসিপি এদের মধ্যে এমন সমস্যা তৈরি করে গেছে যেটা 1947 যে ভারত বিভক্ত হলো ওই সমস্যাগুলো ঠিক একই সমস্যা। এখন এরা প্রাণান্ত চেষ্টা করছে, বিএনপি, জামাত, এনসিপি চেষ্টা করছে এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য, কিন্তু তারা পারছে না। ঘুরে ঘুরে আবার সেই ডিপ স্টেটের কাছে যেতে হচ্ছে, অথবা ডিপ স্টেট তাদের কাছে আসছে। এখন আবার সেই রাষ্ট্রদূতদের ঘোরাঘুরি। এই 2 দিন আগে ইউরোপীয় রাষ্ট্রদূতদের একটা সংগঠন, সেটার একটা ডে পালন হলো, এবং ওখানে দাওয়াত পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেল, এবং ওটা বাংলাদেশের মধ্যে একটা ঈদের একটা মিলন মেলা হয়ে গেল এই সময়টাতে। এবং যেখানে প্রধানমন্ত্রী নেই, সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নেই, অথচ এই ইউরোপীয় ইউনিয়নের যে রাষ্ট্রদূত তার নেতৃত্বে একটা বিরাট সেই ইউরোপিয়ান ডে তারা পালন করল। এরপরে মার্কিন বিশেষ দূত, স্পেশাল এনভয়, এনসিপির অফিসে গেল। জামাতের আমির জাপান সফরে গেলেন। আপনি তো জানেন যে মার্কিন মেয়েদের একটা বিরাট হেডকোয়ার্টার আছে জাপানে। আর জামাতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্ক ডিপ স্টেট অনুযায়ী নির্বাচনের দিন পর্যন্ত ইভেন বিএনপির বেশিরভাগ লোকের ভয় ছিল জামাত ক্ষমতায় আসবে, আর জামাত শতভাগ নিশ্চিত ছিল তারা ক্ষমতায় আসবে। ক্ষমতায় যখন রেজাল্ট হলো, রেজাল্ট দেখে জামাতও সারপ্রাইজ, রীতিমতো যেটাকে বাংলায় বলে টাসকি খেয়ে যাওয়া, আর বিএনপি রীতিমতো টাসকি খেয়ে গেছে। নির্বাচনের দিন পর্যন্ত বিএনপির লোকজন বলছেন, স্বয়ং তারেক রহমান বলেছেন যে চক্রান্ত থেমে নাই, আমাদেরকে সেই চক্রান্ত মোকাবেলা করতে হবে। যা হোক, সরকারের যে সময়, সেই নির্বাচনের পর থেকে এই সময় পর্যন্ত এখনো 3 মাস হয়নি, কিন্তু এর মধ্যে সরকারের কোনো কর্মকাণ্ডে ধারাবাহিকতা সরকার আনতে পারছে না। কোনো বদনাম হয়নি, কোনো মেজর কোনো ভুল হয়নি, কিন্তু কাজের যে ধারাবাহিকতা সেটা সরকার আনতে পারছে না এই ডিপ স্টেটের চালাকির কারণে। তারা বিরোধী দলকে বিশ্বাস করতে পারছে না, বিরোধী দলও সরকারকে বিশ্বাস করতে পারছে না। বিরোধী দল মনে করছে, তারা প্রকাশ্যই বলছে যে এই সরকার আওয়ামী লীগের মতো আচরণ করছে, এই সরকারের উপরে শেখ হাসিনা ভর করেছে, তারেক রহমান সাহেবকে সরাসরি শেখ হাসিনা বলে বিরোধী দল গালি দিচ্ছে। এরপর বিরোধী দল থেকে যে সকল কথাবার্তা বলা হচ্ছে,